জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, ওদের কাছে পরে এই প্রশ্নটা নিয়ে যাবো, যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, যেখানে ব্যবস্থাটা আছে, সেখানে নির্বাচন কমিশনের প্রতি বিশ্বাসযোগ্যতা মানুষ হারিয়েছে। যে ভোটার তালিকা দিয়ে ভোট হতে যাচ্ছে তার কোনো গ্রহণযোগ্যতা বহু মানুষের কাছে নেই, তার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে, যেরকম আমরা আলোচনা করছি, বহু মানুষ এখন অনুষ্ঠান দেখেছে। প্রশ্ন হচ্ছে করণীয় কি? আমি কি একজন নাগরিক হিসেবে কি করতে পারি, কিভাবে আমি এই অন্যায় প্রতিকার যে হওয়া উচিত, এই বিষয়ে আপনি, সুকান্ত দা, আমাদের দর্শকরা কেউ দ্বিমত হবেন না। এই অন্যায় প্রতিকার করার পক্ষে আমাদের পদক্ষেপ কি হতে পারে? অশোকদা সংক্ষেপে। একটা তো হতে পারে যে এখন যে প্রক্রিয়াটার মধ্যে আমাদের যেতে হচ্ছে এই 27 লক্ষ মানুষকে, সেইটাতে যদি সমস্ত ধরনের রাজনৈতিক দল, জনসমাজের সংগঠন তারা এসে এই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করার চেষ্টা করেন কোনোভাবে, তাহলে একটা সুরাহা হতে পারে। আরেকটা সুরাহা হতে পারে যদি আমরা সুপ্রিম কোর্টে গিয়ে বলি যে তোমরা যেমন একটা নতুন জিনিস তৈরি করলে যেটা আইনে ছিল না, তোমরা তার জন্যে সংবিধানের 142 ধারা প্রয়োগ করলে, যে ইআরও নয়, এবং অন্য কেউ নয়, বিচারকেরা শেষ পর্যন্ত ভোটার তালিকা তৈরি করবে, সেই রকম তোমরা এই 142 ধারা বা অন্য কোনো ধারা প্রয়োগ করে বলো যে আমাদের ভোটের দিনের 2 দিন আগে পর্যন্ত যত নাম থাকবে তারাও ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হবেন। তাহলে হয়তো দেখা যাবে 27 লক্ষ না হলেও অন্তত কয়েক লক্ষ হবে। কিন্তু 27 লক্ষকে ট্রাইব্যুনালে বিচার করে তাদের একটা মানে যাকে বলে যে প্রপার নিষ্পত্তি হতে গেলে এই ভোটের পর্ব পেরিয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং একটা সাংবিধানিক সংকট তৈরি হবে যদি না আমরা 9ই মের মধ্যে এই সরকারের মানে অন্তত সরকার গঠন করা, 9ই মে না কতই মে একটা আছে তারিখ, কাজেই সেখানে সুপ্রিম কোর্ট তো বিধানসভা গঠন করতে হবে 5ই মে এর মধ্যে, বিধানসভা গঠন করতে হবে। হ্যাঁ, কাজে সেটাকে পিছনোটা সুপ্রিম কোর্টের পক্ষে সম্ভব হবে না, এবারে হওয়া উচিত না যে সেটাকে পিছিয়ে দেবো। আরেকটা রাস্তা আছে, যে রাস্তাটা নিয়ে গতকালই কয়েকজন বলেছেন, আইনজ্ঞরাও বলেছেন। 1995 সালে সুপ্রিম কোর্টেরই একটা খুব বৃহৎ জাজমেন্ট আছে, সেই জাজমেন্টটাতে বলা হচ্ছে যে যতদিন পর্যন্ত তুমি বিদেশি নাগরিক বা অনুপ্রবেশকারী বলে প্রমাণিত না হচ্ছ, ততদিন পর্যন্ত যে কোনো ডিসপিউট থাকা সত্ত্বেও তুমি আসলে বৈধ ভোটার। কারণ সেটা ফরেনার্স ট্রাইব্যুনালে গিয়েই তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি হয় অনুপ্রবেশকারী অথবা তুমি একজন ফরেনার, বিদেশি। এবারে যেটা সুপ্রিম কোর্টের কাছ থেকে আশা করা যেতে পারে সেটা হচ্ছে যে এই 27 লক্ষ যতদিন না নিষ্পত্তি হচ্ছে ততদিন আগের ভোটের লিস্টে তারা যদি 2024-এ ভোট দিয়ে থাকেন, 2024-এই তো শেষ ভোট হয়েছে, তারা যদি সেই ভোটার লিস্টে ভোট দিয়ে থাকেন তারা আজকের ভোটের জন্য বৈধ। আমরা এর পরের বিচার করে দেখব যে তারা আসলে বৈধ কিনা, নাকি আসলে অনুপ্রবেশকারী কিনা, আসলে তারা বিদেশি কিনা। মুশকিল হচ্ছে আজ পর্যন্ত সারা দেশ জুড়ে সুপ্রিম কোর্ট তো বলতেই পারলো না কজন রোহিঙ্গাকে পেল, কজন নেপালিকে পেল, কজন অনুপ্রবেশকারী পেল। তারা বলতে পারবে না, এটা সবাই জানে, এটা নির্বাচন কমিশনও জানে, এটা সুপ্রিম কোর্টও জানে, এটা বলা সম্ভবই নয়। কারণ বলা সম্ভব নয়, কারণ তাদের ফরেনার্স ট্রাইব্যুনালে গিয়ে তাদের বিচার করে বলতে হবে যে হ্যাঁ আসলে তুমি নেপালি, আসলে তুমি বাংলাদেশি, আসলে তুমি পাকিস্তানি, আসলে তুমি রোহিঙ্গিয়া। অশোকদা, এর পাল্টা আসলে যে রাজনৈতিক আখ্যানটা তৈরি হচ্ছে, যেটা আসামের মুখ্যমন্ত্রী বলতে দ্বিধাও করছেন না, সেটা হচ্ছে যে আমি তো এদের দেশের বাইরে পাঠাতে পারবো না, বিদেশি প্রমাণও করতে পারবো না, ডিটেনশন সেন্টারে পাঠাবো, এমন অবস্থা তৈরি করব যাতে এরা কোথাও চলে যেতে বাধ্য হয়। হ্যাঁ, এবং আসামে অলরেডি সুকান্ত বলেছিলেন, আসামে কিন্তু প্রায়, আমি যতদূর শেষ খবর পেয়েছি, হয়তো খবরটা একটু পুরনো, প্রায় 32,000 মানুষ কিন্তু ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দিয়েছে। তারা আরো ডিটেনশন সেন্টার তৈরি করছে যাতে প্রায় 1 লক্ষ মানুষকে পাঠানো যায়। স্বাভাবিকভাবেই তারা 7 লক্ষ মুসলমান মানুষকে পাঠাতে পারবে না, অত ডিটেনশন সেন্টার সরকারের পয়সা নিয়ে তৈরি করবার, কিন্তু ওই ভয়ের মধ্যে থাকবে।
যেটা সুপ্রিম কোর্ট করতে পারে, আপনার প্রশ্নের উত্তরে ফিরে আসি আবার, সুপ্রিম কোর্ট খুব স্পষ্টভাবেই বলতে পারে যে কারণে যতদিন না একজন অভিযুক্ত, সে অভিযুক্ত আসামি ফৌজদারি মামলার ক্ষেত্রে সে দোষী সাব্যস্ত হওয়া না পর্যন্ত সে নির্দোষ, সেই একই প্রিন্সিপল ব্যবহার করে সুপ্রিম কোর্ট বলতেই পারে যে যতদিন না সে অবৈধ প্রমাণ হচ্ছে ততদিন সে বৈধ। হুম। এবং তার ভিত্তিতে আজকের ভোট মানে যে 23 তারিখে যে ভোট হবে, 29 তারিখে যে ভোট হবে, সেই ভোটে এরা বৈধ ভোটার হিসেবে গণ্য হবে, যদিও তারা ডিসপিউটেড বলে আমরা মেনে নিচ্ছি এবং সেই ডিসপিউটেড নিষ্পত্তি আমরা তারপরে করব। হুম। এটা খুব স্বাভাবিক ব্যাপার। ধন্যবাদ, ধন্যবাদ। আসলে আসলে ঠিক এই আবেদনটাই আমরা সকলে জানি, ঠিক এই আবেদনটাই সুপ্রিম কোর্টের কাছেও রয়েছে। এখানে হ্যাঁ। একটা প্লি রয়েছে, একটা প্রেয়ার রয়েছে হুম। যে যতক্ষণ না পর্যন্ত নিষ্পত্তি হচ্ছে এদের সবাইকে 27 লক্ষ যারা এখনো বিচারাধীন, তাদের প্রশ্ন ঝুলে রয়েছে, তাদের ভোট দিতে দেওয়া হোক। আমি আশা করছি, আমরা সকলে আশা করছি তারা ভোট দিতে পারবেন। আমি সুব্রত আপনার কাছে যাব এই এই প্রশ্নটা নিয়ে যে এতখানি সমস্যা, এতখানি মানে জটিলতা যে তৈরি হলো, আমি একটু দর্শকদের জন্য এই কথাও বলি যে আমরা যখন আদালতে বিচার প্রক্রিয়া যখন দেখি, আমরা কি দেখি যে যখন একজনকে চোর বলে, খুনি বলে, ধর্ষক বলে ধরা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত পুলিশ বা ওই ধরনের কোনো সরকারি আহ, অনুসন্ধানকারী প্রতিষ্ঠান, সংস্থা, সিবিআই ইত্যাদি তাদের জেরা করছে, তাদের করছে, আদালত তুলছে, তখন পর্যন্ত পুলিশের কাছে সে বলে যায় সে নির্দোষ। বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর আদালতে যখন সাজা ঘোষণা হয়, তখন কিন্তু অভিযুক্ত সবসময় বিচারকের সে বিচার মেনে নেন। এটা কিন্তু বিচার ব্যবস্থাকে আমি গ্রহণ করছি কিনা, বিচার ব্যবস্থা আমার কাছে গ্রাহ্য কিনা, তার একটা বড় প্রমাণ। খুনিও কিন্তু শেষ পর্যন্ত যখন তার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা হচ্ছে, তখন বিচারকের কাছে হাত জোড় করে বলে, হুজুর আমাকে একটু শাস্তিটা কম করে দেন। তখন বলে না যে আমি কিন্তু খুন করিনি। আমাদের বিচার ব্যবস্থা কি গ্রহণযোগ্যতা হারাতে যাচ্ছে? সুপ্রিম কোর্টের কথা বারবার বলা হচ্ছে, সুপ্রিম কোর্ট কিন্তু যেভাবে বিচার এইসব বিষয়গুলো নিষ্পত্তি করছে, তাতে কিন্তু এই সমস্ত প্রশ্ন রয়ে যাচ্ছে। আমি জানি না আগামী দিনে মানুষ সেটাকে কিভাবে নেবেন, কিভাবে বিচার করবেন। নির্বাচনের বৈধতার সঙ্গে তো জড়িয়ে থাকছে যে সুপ্রিম কোর্টে যখন মামলাটা গিয়েছে, সুপ্রিম কোর্টের যে যেভাবে বিষয়টা বিচার 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 করা হচ্ছে, যে সমস্ত প্রশ্ন উঠছে, এবং সব থেকে বড় কথা যে প্রশ্নটা ঝুলে আছে, সেটাকে আমি সুকান্ত দার কাছে যাচ্ছি আবার, যে যাদের এখনো বিচার হয়নি তারা ভোট দিতে পারলে কিন্তু কি আপাতত একটু স্বস্তি মিলবে, আপাতত অন্তত একটু সুবিচার কি হলো, এটা কি আমরা মনে করতে পারি, এটা কি আমরা আশা করতে পারি সুকান্ত দা?